আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। সকালের নাস্তার আয়োজন চলছে। এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিব। খোলা জালি পিঠা বানাবো, তো খোলা জালি অথবা খোলা যা পিঠা বলে থাকে। আমার কিন্তু খুব বেশি বানানো হয় না, তবে অনেক পছন্দের একটা পিঠা। আজকে যে এখানে খোলা জালি পিঠা তৈরি করছি, আমি কিন্তু ডিম ব্যবহার করব না। মাঝে মাঝে বানানো হয় ডিম ছাড়া। ডিম দিয়েও কিন্তু খোলা জালি পিঠা বানিয়ে থাকি, সেটা আমার আপুদের সাথে শেয়ার করেছি। তো দুইভাবে শেয়ার করা হয়েছে। আজ বানাচ্ছি, সেটাও আপুদের দেখিয়ে দিচ্ছি। এখানেই তো আমি সুন্দর একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ঘনত্বটা এরকম হয়েছে, তবে পরবর্তীতে বুঝতে পেরেছিলাম এটা আর একটু পাতলা করলে ভালো হয়। তো পরবর্তীতে কিন্তু আমি ঠান্ডা যে নর্মাল পানিটা আছে সেটা দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছিলাম। তো গত দিনের মাংস রান্না করা আছে সেটা গরম করে নিচ্ছি, সেই সাথে খোলা জালি পিঠা তৈরি করছি। যেহেতু এটা আমাদের আঞ্চলিক পিঠা না, ভুল ত্রুটি তো হতেই পারে। তাদের মতন তো পারফেক্টভাবে আমি এই পিঠাটা তৈরি করতে পারবো না। এই যে আমি এখানে একটা পিঠা তৈরি করে নিয়েছি। প্রথম পিঠাটা একটু মোটা হয়েছে, এই জন্য পরবর্তীতে আমি পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু আমি একটু ছোট সাইজ করে তৈরি করছিলাম, দেখতে সুন্দর লাগছিল। গত ভিডিওতে আমার গুগল অ্যাডসেন্স লেটার হারিয়ে যাওয়ার কথা বলেছিলাম, তো আমার অনেক আপুরা বলেছেন যে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে। চ্যানেলের সকল ধরনের কাজ যেহেতু আমি নিজেই করি, দ্বিতীয়বার যে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করব সেটাও মাথার উপর দিয়ে যাচ্ছে, কিভাবে কি করব। তবে হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করলে তো অবশ্যই পারবো। একদম শূন্য অভিজ্ঞতা থেকে প্রথমবার যে কাজটা করেছিলাম, তো অনেক ভয়ে ভয়ে কাজটা করেছিলাম। ভয়ও ছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা বা চিঠিটা আসবে কিনা। এখনো সেই ভয়টা কাজ করছে। কারো পরামর্শ পেলে তো ভালো লাগে, তো সেরকম পরামর্শ দেওয়ার মতন আমার কেউ নেই। নিজের কাজ নিজেরই করতে হয়। বাসার কাজ নিজেই করি, সেভাবে আমার সব কাজগুলোই কিন্তু আমাকেই করতে হয়। এদিকে পিঠাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি, আর এদিকে মাংসটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমার বাসায় তো এরকম হয়, যেদিন মাংস রান্না করা হয় দেখা যায় কি যে দ্বিতীয় দিন মাংসটা থেকে যায়। এতে কিন্তু আমার সকালের নাস্তা বানাতে একটু সহজ হয়ে যায়। সকাল সকাল বাড়তি একটা চাপ থাকে না মাথায়, যে ভাজি করতে হবে, সবজি রান্না করতে হবে। এখানে পিঠা তৈরি করে নিচ্ছি, খোলা জালি পিঠা, সেই সাথে গতদিনের মাংস সেটা গরম করে নিয়েছি। আমাদের এটা দিয়ে সকালের নাস্তা খুব ভালোভাবে হয়ে যাবে। এই তো এখানে আমি সবগুলো পিঠা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। অনেক ছিদ্রযুক্ত খোলা জালি পিঠাগুলো হয়েছে। আর এদিকে মাংসটা আমি বাড়িতে ঢেলে নিয়েছি। কেউ কারো ভালো দেখতে পারে না, এটা তো শুনে এসেছি। এটা কিন্তু অনেকেই দেখেছেনও। তো আমি বুঝতে পারি না, নিজের তো অনেক বেশি কাজ থাকে, বাসার কাজ, সংসার থাকলে সংসারের কাজ, বাচ্চা থাকলে বাচ্চার দায়িত্ব, তো অনেক দায়িত্ব। সারাদিন তো আমি সময় পাই না, আর যেটুকু সময় পাই নিজের জন্য রাখি। অন্যের চিন্তা করে কেন নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করব। এই যে আমরা নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করে অন্যের কথা ভাবছি, অন্যের আলোচনা সমালোচনা দুইটাই করছি, এতে কি আমাদের ভালো হবে? তার থেকে ভালো না এই সময়টুকু নিজের জন্য রাখি, নিজের কথা ভাবি, নিজেকে মূল্যায়ন করি, সেই সাথে নিজে যেই কাজ করছি সেই কাজটাকে গুরুত্ব দিয়ে দেখি বা কীভাবে ভালো করা যায় কাজটা, সেটাই চিন্তা করি। আমার ছোট্ট একটা চ্যানেল, ইনশাল্লাহ কোনো একদিন বড় হবে। আশা তো রাখতেই পারি, তাই না? আশা রাখা তো ভুল না, স্বপ্ন তো সবারই থাকে। ভিউ যে কজন হয় আলহামদুলিল্লাহ, তো আগে কিন্তু এর থেকে ভালো হতো। তবে আমি কখনো আমার চ্যানেল নিয়ে হতাশ নই, যে কেন হচ্ছে না, কেন ভিডিও দেখছে না, লাইক কেন দিচ্ছে না, এই কথা আমি কখনো ভিডিওতে বলিনি। যদি কেউ ভিডিও না দেখে, লাইক যদি না করে, যদি কারো ভিডিও আমার পছন্দ না হয়, তাহলে সেটা আমার অক্ষমতা, সেটা আপনাদের বলে তো কোনো লাভ নেই।
তো সেটা ভেবে থাকি কিন্তু সব সময়। তবে আলহামদুলিল্লাহ আমার আপুরা আমার ভিডিওগুলো কিন্তু খুব ভালোবেসে দেখেন, সেটা আমি আমার ভিডিওতে ঢুকলেই কিন্তু বুঝতে পারি। এরই মাঝে মা ছেলে তো নাস্তা সেরে নিয়েছি। তো নাস্তার পর যেই কাজগুলো থাকে এখন সেই কাজগুলো করতে হবে। টেবিল থেকে সবকিছু সরিয়ে নিয়েছি, সেই সাথে সুন্দর করে সবকিছু ক্লিনও করে নিয়েছি। তো দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। আজ কিন্তু সকালে নাস্তা করার পরই আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন ভাত বসিয়ে দিব। তো ভাতের চালটা আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। চালে দেখছিলাম কয়েকটা পোকা এসেছে, অনেকদিন বাসায় না থাকার কারণে হয়েছে কি যে চালগুলোতে পোকা এসেছে। তো পরবর্তীতে যখন নতুন আবার চাল আনা হয়েছে, আলপির বাবা সেই চাউলের ভিতরে নতুন করে আবার চাল ঢেলে রেখেছে। তো আমি ছিলাম না, দেখিনি, এই জন্য এই কাজটা সে নিজেই করে ফেলেছে ভুলক্রমে, যার কারণে এখন সব চাউলে পোকা। তো অল্প স্বল্প পোকা আছে, তো ধোয়ার সময় সাবধানের সাথে জালগুলো পরিষ্কার করতে হয়, অনেকবার পানি চেঞ্জ করে পোকা আছে কিনা সেটা খেয়াল করে তারপর চালগুলো কিন্তু ধুয়ে নিতে হয়। তো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কচুর ফুল আনা হয়েছে, এগুলো ক্লিন করে নিচ্ছি। কচুর ফুলের মাঝে আর একটা ফুল আছে, তো সেই ফুলটা কিন্তু ফেলে দিতে হয়, এই যে সেটা আমি ফেলে দিচ্ছি। ফুলের মাঝে যে কলিটা আছে এটা কিন্তু আমি সম্পূর্ণটাই ফেলে দিয়েছি। যখন এই কলিটা সহ রান্না করা হবে তখন কিন্তু খাবারটা আর খাবার উপযোগী থাকবে না, এটা খাওয়ার সময় গলা চুলকাবে, এই জন্য ফেলে দিতে হয়। এই সময়টা আসলেই কচুর ফুল প্রচুর পাওয়া যায় বাজারে, আমাদের কিন্তু প্রতি বছরই ফুল আনা হয়। ফুলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে দেখা যায় কি যে উপরের কলিগুলো আলাদা করে রান্না করা হয়, আর নিচের এই যে ডালগুলো আছে সেগুলো আলাদা করে রান্না করা হয়। আর যেহেতু অল্প পরিমাণে আছে ফুলগুলো, সেই জন্য আমি সবগুলো একসাথে রান্না করব। আর এই খাবারটা কিন্তু অসম্ভব রকমের টেস্টি, যারা রান্না করে খেয়েছেন তারা হয়তো জানবেন এই খাবারের স্বাদটা কীরকম। এখানে ফুলগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর তারপর কেটে নিয়েছি, তাছাড়া যে কালো অংশগুলো ছিল সেগুলো কিন্তু কেটে ফেলে দিয়েছি। কালো অংশগুলো কেটে ফেলে দিয়েছি, তারপরে হয়েছে কি যে কিছুক্ষণ পর আবার কালো হয়ে যায়। এই যে খুব সুন্দরভাবে আমি ছোট ছোট টুকরা করে এগুলো কেটে নিয়েছি, এখন কুকারে সিদ্ধ করে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিব, সেই সাথে কাঁচামরিচ দিব, তারপর কয়েকটা চিটিতে নিব। কুকারে সিদ্ধ করলে হবে কি যে কচুটা খুব ভালো করে সিদ্ধ হবে। কচু সিদ্ধ হওয়ার উপর নির্ভর করে কচু গলা চুলকাবে কি চুলকাবে না। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি, অল্প পানি দিয়েছি সেটাও থেকে যায়, আর এই পানিটা পরবর্তীতে ফেলে দিতে হয়। যদি পানিটা না দেওয়া হয় তাহলে কুকার থেকে একটা পোড়া গন্ধ আসে, তো সব দিক দিয়ে ঝামেলা, এই জন্য অল্প পানি দিয়ে পরবর্তীতে পানিটা ফেলে দিই। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, তো ডিমটা কেটে তারপর ছেলেকে দিয়ে দিয়েছি। কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি, চুলার জালটা বন্ধ করে নিয়েছি। এখন এই চুলায় আমি কচু শাকটা বাগার দিয়ে নিব। এই কচুর ফুল আমার আপুরা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে যখন রান্না করব তখন আপুদের রেসিপিতে রান্না করব। তো এদিকে কুকার থেকে বাতাসটা বের হয়ে গিয়েছে, আমি কিন্তু কুকারটা খুলে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এটা একটু সময় ভেজে নিব। অন্যকে হিংসা করে কখনো উপরে ওঠা যায় না, তাই আমরা কাউকে হিংসা না করি। তো কারো ভালো দেখে আমরা কষ্ট না পাই সেটা নিয়ে আক্ষেপ না করি। একজন ভিউয়ার্স অন্য কারো চ্যানেলের ভিডিও দেখবে তার মানে এটা নয় যে আমার চ্যানেলের ভিডিও দেখবে না। আমার ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই সে আমার ভিডিও দেখবে, সেই সাথে তার ভিডিও দেখবে। তাই আমরা চেষ্টা করি এসব নিয়ে সমালোচনা আলোচনা না করে নিজের ভিডিও সুন্দর করে তৈরি করার। এই তো এখানে আমি রসুন পেঁয়াজ এগুলো ভেজে তারপর সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি। আমার কিন্তু কচুর ফুলটা রান্না হয়ে গিয়েছে, অন্যদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতের মাঠটা আমি গেলে নিয়েছি। তো এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আমার কিন্তু খুব কম এই মাছটা রান্না করা হয়, অনেক দিন পর আজ হালপুর বাবাকে বলে তারপর মাছটা এনেছি এবং পরিষ্কার করে এখনই রান্না করছি। খুব বেশি ইচ্ছা করছিল যে এই তেলাপিয়া মাছটা সরিষা দিয়ে রান্না করব। এই তো এখন কিন্তু রান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন শুকনা মরিচের গুঁড়া। এগুলো এখন খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব। যখনই মাছটা ভাজি করি তখনই কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে তারপর মাছটা ভাজি করি।
কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে হাই হিটে তারপর গরম করে নিয়েছি। আর এই যে এখন মাছটা দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু এখন ভাজি করে নিচ্ছি। একটু মাছটা কড়াইতে লাগবে না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাছটা তুলে ফেলতে পেরেছি। প্রথম দিকে যখন এই কড়াইটা নিয়েছিলাম আপুদের খুব বেশি প্রশ্ন ছিল ভাজি করার সময় কড়াইতে লেগে যায় কিনা। তো আজ কিন্তু মাছও ভাজি করছি, হয়তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাছটা তুলে ফেলতে পেরেছি। মাছগুলো ভাজি হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে মাছটা ভাজি করে এখন তুলে নিচ্ছি। এই তেলে আমি তরকারিটা রান্না করে নিব। তো এখানে আমি কিন্তু পরবর্তীতে আর একটু তেল ব্যবহার করেছি, তেলটা আমার কাছে অল্প মনে হচ্ছিল। মাছ ভাজা তেলে আমি তরকারিটা রান্না করার চেষ্টা করি, এতে মনে হয় যে তরকারির টেস্টটা খুব বেশি ভালো আসে। এই জন্য কিন্তু আমি সবসময় কড়াইতে মাছ ভাজি করি। এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, দিয়েছি সরিষা বাটা। তো সরিষার সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে তারপর বেটে নিয়েছি। এখানে আরও দিয়ে দিব আদা বাটা। লবণটা যেহেতু দেওয়াই ছিল সরিষা বাটাতে, সেই সাথে মাছ ভেজে নিয়েছি লবণ দিয়ে, এই জন্য এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া। মোহাম্মদ আশিক আইডি থেকে কমেন্ট করেছিলেন, আজ প্রথম ভিডিও দেখলাম আপনার, খুব ভালো লাগলো, লাইক করে দিলাম, ইনশাল্লাহ পাশে থাকবো। তো পরবর্তীতে আপু কয়েকটা ভিডিও দেখেছেন এবং কমেন্ট করেছেন। তো আপু লিখেছিলেন, আপু আপনার রান্নাগুলো অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও কিছু পানি দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব। আমি অল্প ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেলবো না তরকারিটা, সেই আন্দাজ করে এখানে আমি পানিটা ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কচুর ফুলটা সেই কখন রান্না করে রেখেছি, এখনও বাটিতে তোলা হয়নি। এই তো এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে দুইটা রান্নাই আমার খুব বেশি পছন্দের। মন দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খুব বেশি ভালো হয়। আমার কাছে তো সেটাই মনে হয়। একটু অমনোযোগী হবেন রান্নার সময়, দেখবেন সেই রান্নাটা ভালো হয় না। এদিকে মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ভালোবাসা, যত্ন এবং মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে সেই কাজটা সুন্দর হয়। এদিকে আমি তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি। দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট, সেই সাথে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো এখন করব। আজ কিন্তু রান্নার মাঝে কোনো কিছুই করা হয়নি। তো রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন খাবারগুলো পরিবেশন করে দিয়েছি টেবিলে। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের আয়োজনে আমাদের এগুলোই ছিল। কচুর ফুল ভাজি করেছি, সেই সাথে তেলাপিয়া মাছ সরিষা দিয়ে রান্না করেছি। বিকালের দিকে রান্নাঘরে এসেছি আম কাটার জন্য। তো এখানে আম কাটতে এসেছি, আর আমার সাথে সাথে সবাই এসেছে। আলিফের বাবা, আলিফ সোনা আম কাটতে এসে বলছিলাম যে একটা কিছু ভালো করে কিনে আনতে পারে না। যখনই আম কিনে আনবে তখনই আমগুলো টক হয়। পাকা আমগুলো টক হলে একটু ভালো লাগে না। কোনো ফলই সেভাবে পছন্দ করি না, শুধু আম ছাড়া। তবে আমটা মিষ্টি হতে হবে। সে কিন্তু আমাকে বলছিল যে আমরুপালি যেগুলো এনেছে ছোট, সেগুলো মিষ্টি হবে। সে আমাকে কেটে তারপর খাইয়ে তারপর দেখাবে, তবে সেটাও কিন্তু টক ছিল। যতই আম নিজে হাতে কেটে খানো হোক না কেন, টক আম কি কখনো মিষ্টি হয়? এই তো অবশেষে আমি আমটা কাটতে পেরেছি, আর এগুলো আমি ছোট কিউব করে তারপর কেটে নিয়েছি, যাতে ছেলেটার খেতে সুবিধা হয়। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেল থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার মিষ্টি কণ্ঠ, চকচকে ঝকঝকে পরিষ্কার কিচেন, সাজানো গোছানো কাজ, সব কিছু মিস করেছি। অনেক 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 ভালোবাসা আমার প্রিয় আপু। আমার প্রিয় আপুদের অনেক বেশি আমিও মিস করেছি। এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার প্রিয় আপুদের জন্য সবসময় অনেক বেশি দোয়া ভালোবাসা থাকে। আমার আপুরা দোয়া করবেন আমার জন্য। তো এখানে বিকালের দিকে মা ছেলে নাস্তা করছি। তো আজ নাস্তায় শুধু এগুলোই, আম, কলা, সেই সাথে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি। আমার তো দুধ খুব বেশি পছন্দ না, আর খেতেও পারি না। আর আমি এখানে নিয়েছি মুড়ি। আম্মুর বাসায় যখন গিয়েছিলাম তখন এই খাবারটা অনেক বেশি খাওয়া হয়েছে। তো আম্মু তখন বলছিলেন এখানে দুধ দেওয়া হলে আরও বেশি ভালো লাগে। মায়ের কথা মতন আজ এখানে একটু দুধ ব্যবহার করছি, দেখি কিরকম লাগে। আমার প্রিয় আপুরা এখনও যারা খুব ভালোবাসা দিয়ে দেখছেন ভিডিওটি, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর আজ আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়েছি। এখন আমার অন্য একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। সুরভিস ওয়ার্ল্ড আইডি থেকে আমার প্রিয় আপু গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, প্রিয় মিম আপু তুমি কিভাবে এত মায়া দিয়ে কথা বলো, অনেক 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 ভালোবাসা আমার প্রিয় আপু। আমরা এখানে নাস্তা করে নিয়েছি আর আমার আপুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।